শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, বাংলাদেশের জন্য চীনের সহায়তা প্যাকেজ ঘোষণা। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার নির্দেশ। কোটা বিরোধীদের অবরোধে জনদুর্ভোগ চরমে, শিক্ষক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের অর্থনৈতিক সহায়তার প্যাকেজ বাস্তবায়নে একটি টেকনিক্যাল কমিটি শিগগিরই বাংলাদেশ সফর করবে। এদিকে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে ২১টি সমঝোতা স্মারক সই হয়েছে। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১১টায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুদেশের প্রধানমন্ত্রী। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি ও ৭টি ঘোষণাপত্রে সই করেন দুদেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবার সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামোগত উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর ১ মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে সব কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র আপাতত বহাল থাকছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দিয়ে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশও দিয়েছেন। শাকের আরজুর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ ৭ জন। গত ৫ জুন হাইকোর্ট এক রায়ে বলেন কোটা বহাল থাকবে। কোটা নিয়ে গেল কদিন ধরেই আন্দোলনে শিক্ষার্থীরা। এরপর প্রধান বিচারপতি বলেন, আন্দোলন করে রায় পাল্টানো যায় না, তার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হয়। বুধবার অন্তর্বর্তী এক আদেশে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যেতে নির্দেশ দেন প্রধান বিচারপতি। সেই সাথে কোটা ১ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ অব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে ২০১৮ যে সার্কুলার সেই অনুযায়ী চলবে। চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে। এটা আর এখন এই স্ট্যাটাসকোর কারণে শুনানিতে আদালত বলেন, টক শোতে যারা কোটা নিয়ে কথা বলছেন তাদের ধারণা দেশে আর জ্ঞানীগুণী কেউ নেই। প্রধান বিচারপতি আরও বলেন, আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না। পূর্ণাঙ্গ শুনানিতে শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের কথা তুলে ধরতে পারবেন। কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে। যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে।
এই আদেশের পর শিক্ষার্থীদের রাস্তায় আন্দোলন করার আর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সড়ক আটকে কোটা বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভে যান চলাচল বন্ধ ও অসহনীয় যানজটে তৃতীয় দিনের মতো চরম দুর্ভোগে রাজধানীবাসী। আন্দোলনকারীদের দাবি, সরকারের নির্বাহী আদেশে কোটা পদ্ধতি সহনীয় পর্যায়ে আনা হোক। অন্যদিকে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে বিক্ষোভ করেন মুক্তিযোদ্ধার সন্তানরা। তারা বলছেন, মুক্তিযুদ্ধ বিরোধীরাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাচ্ছে। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ সহ বিভিন্ন সড়ক আটকে বসে পড়েন শিক্ষার্থীরা। বিচ্ছিন্ন জমায়েতে স্লোগানে কোটা পদ্ধতির সংস্কার করে সহনীয় পর্যায়ে আনার দাবি আন্দোলনকারীদের। কোটার সমতাকরণ, যেটা যে একদম কমানো তো দাবি না, 5% বা 10%-এর বেশি 1% হলেও আমরা রাজপথ ছাড়ব না। আমাদের দাবিটা ওয়ান অ্যান্ড অনলি নির্বাহী বিভাগের কাছে। রাষ্ট্রের 3টা অঙ্গ, আমরা কিন্তু নির্বাহী বিভাগেই আমরা হচ্ছে সরকারের কাছে যাচ্ছি। সকল রকমের বৈষম্যের এগেইনস্টে কথা বলতেছে এবং আমাদের কথা যেখানে সংস্কার হোক। সড়কগুলোতে আটকে থাকা গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্য গেছেন অনেকেই। বিকেলে অফিস ছুটির পর গণপরিবহন সংকট এবং মোড়ে মোড়ে অসহনীয় যানজটে জনদুর্ভোগ অসহনীয় পর্যায়ে চলে যায়। ভোগান্তিতে পড়া সাধারণ মানুষের প্রশ্ন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে নিষ্পত্তির অপেক্ষায় থাকা বিষয় নিয়ে রাস্তা বন্ধ করে কেন এই আন্দোলন? 1 ঘন্টার রাস্তা লাগতেছে আমাদের 4 ঘন্টা। এর জন্য মনে করেন আমি যা বেতন পেতাম তার চাইতে মনে করেন আমার খরচই বেশি হয়ে গেছে। তাহলে এর ভিতরে এই যে জ্যামজটের ভিতরে যদি মনে করেন আমরা যদি মনে করেন একটা টিপ মেরে যদি মনে করেন আমাদের সংসারই না চালাতে পারি, তাহলে মনে করেন আমাদের এই দুর্ভোগগুলো কে দেখে বলেন? অবশ্যই ভোগান্তি হচ্ছে, আমাদের মেডিকেল যেতে প্রবলেম হচ্ছে, অফিস যেতে প্রবলেম হচ্ছে, সব অফিসিয়াল কাজ করতে সমস্যা হচ্ছে। এটার জন্য কাকে দায়ী করবো আমি ঠিক বলতে পারতেছি না। এটা সরকার দায়ী না এরা দায়ী? অন্যদিকে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকার দাবিতে শাহবাগে জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুক্তিযোদ্ধার সন্তানরা। মিছিলটি টিএসসি ঘুরে ফের জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা বা তাদের উত্তরসূরিরাই এখন কোটার বিরোধিতা নেমেছে। অভিযোগ মুক্তিযুদ্ধ প্রজন্মের। শহীদের সন্তান আমরা, অনেক কষ্টে মানুষ হয়েছি। রাজাকার জামাত শিবিররা চক্রান্ত করে আমাদের অধিকারকে কেড়ে নিতে চাচ্ছে। এই আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদের পক্ষে রায় আসে, তাহলে আমাদের কিছু বলার নাই। সাংবিধানিকভাবে যে 30% কোটা বলা আছে, সেটা হাইকোর্টে আমরা রায় পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের 30% কোটা বহাল রাখতে হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দেওয়ার শিক্ষার্থীরা দ্রুত শ্রেণীকক্ষে ফিরে যাবেন এমন প্রত্যাশাও তাদের। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরীতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা। রেল স্টেশনে কয়েকটি ট্রেন এবং বিভিন্ন সড়কে যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীদের। ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজটের। পার্টিরা দৌলতদিয়া নৌ রুটে ফেরি পারাপারে যানবাহন নেই বললেই চলে। অর্ধেকে নেমে এসেছে লঞ্চের যাত্রীও। দুই পাড়ায় গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আন্দোলনের জন্য আমাদের লঞ্চ ব্যবসা একেবারেই পথে বসে গেছে। যাত্রী সংখ্যা খুবই কম।
গাড়ি চলাচল করতে পারতেছে না। পাবনা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি নাটোর, নেত্রকোনা, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায়ও জনদুর্ভোগ বাড়িয়েছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিল এবং আগের ধারা অব্যাহত রাখা সহ 3টি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তাদের। 10ম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন এবং অবস্থান সমাবেশ করেছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েতে শিক্ষকরা বলেন, আলোচনায় না বসা এবং প্রত্যয় স্কিমে তাদেরকে অবহেলা করা হচ্ছে। শিক্ষকদের অন্য দুটি দাবি সুপার গ্রেড দেয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন করা হলে প্রত্যয়ের মতো গণবিরোধী স্কিমের প্রয়োজন হবে না বলেও মন্তব্য তাদের। পেনশন সুবিধা আমাদের এক্সিস্টিং ছিল, সেটা আপনি অবশ্যই কেটে নিতে পারেন না। এটা কোনো চাকরিতে হয় না। সম্মানিত সহকর্মীবৃন্দ, কোনোদিনও হয় না যে আপনি এক্সিস্টিং সুবিধা কেটে নেওয়া হয়। এই স্টেক হোল্ডারদের না জানিয়ে, না বসে, না আলোচনা করে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে না, তবে আমাদের বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে। আমরা আশা করি যে সরকার আমাদের দাবিটা জানেন, এমনকি আমাদের সাথে যদি আলোচনায় বসেন আমাদের দাবিটি পূরণ হবে বলে আমরা যে 3 দফা দাবি দিয়েছি, প্রত্যেক স্কিমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবো না। 3 প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসতভিটা দখলের মামলা। সময়ের সাথে যায় অর্থ, এক পর্যায়ে অসহায় বিচার প্রার্থী ভোগে বিষণ্ণতায়। আইনের মারপ্যাচ, দখলকারী ব্যক্তির হাজিরা না দেয়া সহ আরও অনেক কারণে পুরনো হয় জমিজমা সংক্রান্ত মামলা। সমস্যা সমাধানে আইন সংশোধন, ডিজিটাল সমন জারি সহ নানা পরামর্শ দিলেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত শাকের আরজুর আরেকটি রিপোর্টে। বসতভিটা ও জমি দখল পুনরুদ্ধার চেয়ে 1956 সালে 2 ভাই মামলা করেন সুনামগঞ্জের কোর্টে। 35 বছর পর 1991 সালে নিজেদের পক্ষে আংশিক রায় পান। বসতভিটার দখল ফিরে পেতে উচ্চ আদালতে 1997 সালে আপিল করলে তা এখনও বিচারাধীন। এর মাঝে কেটে গেছে বহু বছর। 2 ভাই মারা গেছেন। এখন তাদের ওয়ারিশের সংখ্যা 44 জন। মামলা চলছে 3 প্রজন্ম ধরে। মুন্সিপ কোর্টে মামলাটা শুরু হয় 56-তে। 2 ভাই মিলে হামিদুল্লাহ, ওয়াসিফুল্লাহ মামলা করে তাদের বসতবাড়ি সহ আরও যে মানে বোরো ধানের যে জমি আছে, এই জমি সবগুলো জমি মামলাটা প্রেয়ার ছিল তার সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধার। সুনামগঞ্জের 2 ভাইয়ের মতো এরকম পুরনো মামলা আরও আছে। বিচারাধীন 42 লাখ মামলার 60% জমিজমা সংক্রান্ত। যে পক্ষের দখলে থাকে তাদের কারসাজি সমনের পরও কোর্টে হাজির না হওয়া, বারবার নারাজি আবেদন সহ আইনের মারপ্যাচে মামলা চলতে থাকে বছরের পর বছর। মামলা ফাইল করছে সেই যে বিচারক বা যে কারণে ট্রান্সফার চেয়েছেন উনি হয়তো ইতিমধ্যে অবসরে চলে গেছেন, কিন্তু মামলাটা হাইকোর্টে বিচারাধীন হয়ে গেছে। এইসব মামলাগুলো কিন্তু শুধুমাত্র একটা আদেশ দিয়েই নিষ্পত্তি করা যায়। পার্টিশন সুটের হয়তো আইন পরিবর্তন অন্য কোনো সিস্টেম করতে হবে, যে মানে ভাগটা কীভাবে হবে না হবে, এটাকে পার্টিশন সুটের মানুষের খুব ভোগান্তি হচ্ছে। যে দেওয়ানিয়া মামলা আমাদের দীর্ঘায়িত হওয়ার মেইন কারণই হইল যে পক্ষরা সবসময় দখলে আছে ওই পক্ষটাকে, এই দখলটাকে বজায় রাখার জন্য সে চেষ্টা করবে যে কোনোভাবে আমি মামলাটা দীর্ঘায়িত করি। জমিজমা সংক্রান্ত মামলায় সমন জারি সহ বেশ কিছু বিষয়ে ডিজিটাল পদ্ধতি চালু করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই 42 লাখ মামলার মধ্যে আমার মনে হয় বেশিরভাগ মামলাতেই আলাদাভাবে একটা মেডিয়েশন, একটা বোর্ড করা যেতে পারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের আদালতে, বা আরবিট্রেশনের জন্য বোর্ড করা যেতে পারে, যেখানে মানে যারা বিচার প্রার্থী আছেন তারা এসে যদি 2 পক্ষ রাজি থাকে সেখানে সোলেনামার ভিত্তিতে মামলাগুলোকে দ্রুত গতিতে সমাধান করা যেতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে এখন সেলফোন। গভর্নমেন্টের প্রত্যেকটা বিষয় প্রচারণা হচ্ছে SMS এর মাধ্যমে। তো সেখানে এটা বললেই তো হয় যে একটা লোক মামলা ফাইল করবে, সাথে সাথে তার বিবাদী পক্ষর নাম, ঠিকানা সহ তার মোবাইল নাম্বারটা দিবে। এই দেওয়ানি কার্যবিধি আইনের ভাষ্য যেখানে সমনের চ্যাপ্টারটা আছে ওইখানে একটা সন্নিবেশিত করতে হবে। নতুন ভূমি আইন কার্যকর করারও পরামর্শ আইন বিশেষজ্ঞদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
আবারও আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, দেখা দিয়েছে খাদ্যসহ বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। কয়েকটি জেলায় পানি কমলেও তীব্র নদী ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর দৌলতদিয়া গ্যাস স্টেশন পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে প্লাবিত নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা, ফসলি ক্ষেত তলিয়ে গেছে, দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও। সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 5 উপজেলার 34 ইউনিয়ন এখন বন্যা কবলিত। শাহজাদপুর, চৌহালি সদর ও কাজীপুরের মানুষের দুর্ভোগ চরমে। শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম, গোপীনাথপুর, আরকান্দিতে বাড়িঘরের পাশাপাশি তলিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট। স্কুলে মা তোলা গেছে, স্কুল বন্ধ, রাস্তাঘাট সব তোলা গেছে। আমার খুব অসুবিধা আছে। সকাল পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। সিলেট অঞ্চলে তলিয়ে গেছে কুশিয়ারা অববাহিকার 6 উপজেলার 92 ইউনিয়ন ও 3 পৌরসভা। এখনো 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। কুশিয়ারার পানি অমলশীত, শেওলা ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পাঠদান বন্ধ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে বইছে। দেখা দিয়েছে খাদ্যসহ বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। বন্যার্তদের জন্য জেলা প্রশাসন থেকে 532 মেট্রিক টন চাল, 22,000 শুকনো খাবার প্যাকেট ও 32 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জনপ্রতিনিধিরা। আমার বাড়ি সহ প্রত্যেক বাড়িতে পানি উঠছে, রাস্তাঘাটও তলে গেছে, যাওয়া এসেও খুব সমস্যা। পানি কমছে কিন্তু আমাদের রাস্তাঘাট এখনো শুকিয়ে নেই। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, লালচামার, কাচেরচর, সদরের মোল্লারচর, খারজানি, রসুলপুর সহ অন্তত 15টি স্পটে নদী ভাঙন চলছে। আর কই থাকো কি সমাচার এটা তার বলতে পারি না। আমি কিছুই চাই না, আমার নদীর কাজটা করে দাও। তীব্র নদী ভাঙনে টাঙ্গাইলেও বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি, রাস্তাঘাট, কবরস্থান, মসজিদ সহ অনেক স্থাপনা নদীগর্ভে চলে গেছে। ঝিনাই এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চর ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। মহিমা পলি, 21 টেলিভিশন। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয় যশোর শহর। পানিবন্দী হয়ে পড়েন হাজারো পৌরবাসী। ময়লা, দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি সরার পথ বন্ধে বাড়ে দুর্দশাও। তবে জলাবদ্ধতা নিরসনে হাতে নেয়া প্রকল্প বাস্তবায়নে শিগগিরই পাওয়া যাবে সুফল, আশ্বাস পৌরসভার। যশোর প্রতিনিধি খালিদ শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর শহরকে দুভাগে বিভক্ত করেছে মৃত ভৈরব নদ। শহরের উত্তরাংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা এ নদ ঘিরে, আর দক্ষিণাংশের পানি 6 ও 7 নম্বর ওয়ার্ড দিয়ে নিষ্কাশিত হয় হরিণার বিলে। দক্ষিণাংশের পানি নিষ্কাশনের কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ। তবে পৌরবাসীর দাবি, পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় আধা ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট, বাড়িঘর, বাড়ে দুর্ভোগ। আমাদের আলাদা ড্রেনেজ ব্যবস্থা, এই যে ময়লা পরিষ্কার করে না, তারপরে এই বছরে তো দেখলাম না, ড্রেন ভরার কারণে এই অবস্থা। যদি রোডের এরকম অবস্থা হয় তাহলে মানে ট্রান্সপোর্টের জন্য তো আমাদের জন্য খুবই হ্যাসেল। যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের জন্য আর বেশি প্রবলেম। পানি নিষ্কাশন ড্রেনের সংস্কারও হয় না দীর্ঘদিন ধরে, তাই বেশি ভোগান্তির শিকার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিকে একটু বৃষ্টি হলে এই অবস্থা, আমরা চলাফেরা করতে পারি না, খুব কষ্টের ভিতরে আমাদের দিন যাপন করতে হয়। তো রাস্তায় তো পুরো পানি উঠে গেছে, ওই দিকটা মনে করেন ড্রেনটা জাম হওয়ার কারণে রাস্তায় পুরো পানিটা ব্লক হয়ে গেছে। তবে পৌর মেয়র বলছেন, জলাবদ্ধতা নিরসনে বিশ্ব ব্যাংকের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, দ্রুতই মিলবে সমাধান। এই পানি কিভাবে নিষ্কাশন করা যায় সেই কারণে সবার পাশে যে দাঁড়াচ্ছি এবং কিছু কিছু ড্রেন যেগুলো আটকা পড়ে গেছে সেগুলো চেষ্টা করতেছি খুলে দিয়ে এবং পরিষ্কার করে এই পানি নিষ্কাশন কিভাবে করা যায় সেই ব্যবস্থা করা। 4.5 কিলোমিটার দীর্ঘ, 25 থেকে 30 মিটার চওড়া একটি খাল যদি আমরা করে নিয়ে এটা মুক্তেশ্বরী নদীতে মেশাতে পারি তাহলে এই সমস্যার
সমাধান এটি হবে। বর্ষা মৌসুমের এ ভোগান্তির চির অবসান চাইছেন পৌরবাসী। খুরশিদ আলম মুকুল, শের টেলিভিশন। এক বছরের ব্যবধানে কুষ্টিয়ার খাজানগর মোকামে কেজিতে বাসমতি চালের দাম বেড়েছে 20 টাকা। গত বছর জুন জুলাইয়ে প্রতি কেজি চাল বিক্রি হতো 68 থেকে 69 টাকা দরে, আর এখন বিক্রি হচ্ছে 88 টাকায়। মূল্যবৃদ্ধির জন্য মিল মালিকরা ধানের দাম বেড়ে যাওয়াকে দায়ী করলেও কৃষকরা দুষছেন সিন্ডিকেটকে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুড়ো মৌসুম শেষ হয়েছে মাসখানেক আগে, এরই মধ্যে অস্থির খাজানগর চালের মোকাম। গত বছরের এই সময়ে বাসমতি চালের দাম ছিল 68 থেকে 69 টাকা কেজি, আর এখন মিল গেটে বিক্রি হচ্ছে 88 টাকায়। কৃষকরা জানান 2 সপ্তাহের ব্যবধানে সরু ধান মন প্রতি 150 থেকে 200 টাকা বেড়েছে। বাসমতি ধানে বেড়েছে 600 টাকা পর্যন্ত। এর জন্য ধানের হাটে মিলার ও ব্যবসায়ীদের দৌরাত্ম্যকে দায়ী করেন তারা। বাসমতি ধান আমরা কেজি হচ্ছে আপনার 2050 টাকা, 2000 টাকা, 1950 টাকা। গত বছর যে লেবারটা ছিল 500 টাকা, এবার 1000 টাকা সে লেবারটা নিছি। অন্যদিকে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পানি না পাওয়া ও কম বৃষ্টিপাতের ফলে এবার অনেক জমিতে ধান আবাদ করতে পারেননি কৃষকরা। আমার খরচ হচ্ছে 19,000 টাকা, আমার ধান বিক্রি হচ্ছে 18,000 টাকা। এখন ধরো আমার 2,000 টাকা ঘাটতি। বস্তাপ্রতি 25 কেজি বস্তায় 100 টাকা বাড়ছে, কেজিতে 4 টাকা। চালের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা খুচরা ব্যবসায়ীদের। অসাধু ব্যবসায়ীরা বেশি টাকায় ধান কেনায় বাজারে সংকট সৃষ্টি হচ্ছে বলে জানান মিল মালিকরা। প্রয়োজনে বাসমতি চাল আমদানির কথাও জানান তারা। বাসমতি চাল আমদানি করে তাহলে এটার একটা সুরা বলে আসবে বলে আমি মনে করি। বাজারে সরবরাহ কম থাকার জন্য অন্য ধানের তুলনায় কুষ্টিয়া অঞ্চলে বাসমতির আবাদ কম হওয়াকে দায়ী করছে বিএডিসি। আর অনিয়ম ও সিন্ডিকেট রুখতে বস্তায় ধানের জাত ও দাম লেখার বিষয়টি বাস্তবায়নের কথা জানায় জেলা প্রশাসন। বিধান 50 যেটা বাসমতি বলে এই এলাকায় লোকালি যেটা পরিচিত, আসলে এটা বাংলামতি, সেটা হচ্ছে কি আপনার 44.500 মেট্রিক টন আমাদের কাছে বরাদ্দ ছিল, যেটা বীজ বরাদ্দ ছিল, যেটা মোট বরাদ্দের প্রায় 3%। চাউলের মূল্য এটি চাউলের বস্তায় লিপিবদ্ধ করতে হবে, উৎপাদনের তারিখ, পাশাপাশি জাতের নাম। এটি এই কারণে করা হয়েছে যেন ধান চালের মূল্য অস্বাভাবিকভাবে ফ্লাকচুয়েট না করে। চালের বাজারে নজরদারি বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে সরকারের জোরালো পদক্ষেপ চান ভোক্তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিখোঁজের 4 দিন পর গাজীপুরের আমবাগে বাড়ির পাশের কলাবাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গত 7 জুলাই বিকেলে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু তামিম। খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। নিখোঁজের একদিন পর অপরিচিত একটি নাম্বার থেকে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে নিহতের বাবা মুক্তিপণের 10 লাখ টাকা নিয়ে তাদের দেয়া তথ্য মতে ময়মনসিংহে যান, কিন্তু অপহরণকারীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে আজ দুপুরে 6.5 বছরের শিশু তামিমের অর্ধগলিত বাড়ির পাশের কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামের বহদ্দারহাটে উড়াল সড়কের গার্ডার ধসে 13 জন নিহতের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের 8 কর্মকর্তাকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূয়া আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। পরে আসামিদের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানো হয়। মীর আক্তার অ্যান্ড পারিসা ট্রেড সিস্টেম নামে ঠিকাদারি প্রতিষ্ঠান উড়াল সড়কটি নির্মাণ করেছিল। 2012 সালের 24 নভেম্বর বহদ্দারহাটে সিডিএর নির্মাণাধীন উড়াল সড়কের 12 ও 13 নম্বর গার্ডার ধসে পড়লে 13 জনের মৃত্যু হয়। এ ঘটনার দুদিন পর চাঁদগাঁও থানায় 25 জনের বিরুদ্ধে মামলা হয়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্ট সংস্থার ঠিকাদারি সমিতি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাস সংযোগ সংক্রান্ত বিভিন্ন নথি প্রক্রিয়ার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা তৈরি করা হচ্ছে এবং গ্রাহক সেবা প্রদানেও হয়রানি করছে ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসব হয়রানি নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ইকরাম চৌধুরী।
এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা শি জিনপিং বৈঠক, বাংলাদেশের জন্য চীনের সহায়তা প্যাকেজ ঘোষণা। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশ। কোটা বিরোধীদের অবরোধে জনদুর্ভোগ চরমে, শিক্ষক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।